সুপ্রিম কোর্টের দুটো রায় এমনভাবে ভারতবর্ষে এখন আলোচনায়, যাতে আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে যে সুপ্রিম কোর্ট পরকীয়ার পক্ষে, অর্থাৎ মেয়েদের অবাধ যৌন স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। প্রথম রায়টা ছিল বহুদিনের পুরনো একটা ভারতবর্ষের আইন, যে জেনারেলি একটা বিবাহিত পুরুষ, মানে স্বামী, তার বউয়ের প্রেমিককে কোর্টে সু করতে পারত। অর্থাৎ আপনার বউ যদি অন্য পরপুরুষের সাথে প্রেম করে, আপনি আপনার বউকে কোর্টে সু করতে পারবেন না। আপনার বউয়ের এগেনস্টে কোনো আপনি কেস আনতে পারবেন না, কিন্তু আপনার বউয়ের প্রেমিকের এগেনস্টে কেস আনার রাইট ছিল। সেটা সুপ্রিম কোর্ট তুলে দেয় এই আইনটা। একটা যুক্তি অবশ্যই ছিল সুপ্রিম কোর্টে, যে এগুলো ব্রিটিশ আইন এবং ব্রিটিশেই এই আইনগুলো উঠে গেছে। আর সেকেন্ড যেটা আরও এসছে সেটা হচ্ছে এই যে যদি আপনার স্ত্রীর গর্ভে অন্য কারুর সন্তান থাকে, অর্থাৎ আপনি জানলেনই না, আপনার স্ত্রী অ্যাকচুয়ালি আপনাকে ধোঁকা দিয়ে অন্য কারোর সাথে শুয়ে অন্য একটা সন্তান আপনাকে দিয়ে দিল, আপনি জানলেনই না, যেটাকে কোকেন্ডি বলে। আগের দিন আমি এটা নিয়ে আলোচনা করলাম। সেক্ষেত্রে যদি পরে যদি আপনি আবিষ্কারও করেন যে সেই সন্তান আপনার না, আপনি ডিএনএ টেস্ট করলেন, তারপরে সুপ্রিম কোর্ট বলছে সেই বাচ্চার দায়িত্ব আপনাকে নিতে হবে। এখন এই দুটো আইনের পর আপাত দৃষ্টিতে এক মনে হতে পারে এই আইনগুলো পুরুষ বিরোধী, আর দুই, এই আইনগুলো মেয়েদের স্বেচ্ছাচারিতার পক্ষে রায় দিচ্ছে। এবার এটা নিয়ে আমি আগেরটা তো আমি কোকেন্ডির এগেনস্টে তো আমি ডিটেলসে বলেছি, এটা নিয়েও ভাবা দরকার যে সত্যি কি সুপ্রিম কোর্ট বা কোনো আইন পরকীয়ার পক্ষে বা বিপক্ষে যেতে পারে। এখানে কিছু সমস্যাটা দেখুন, একটা রাষ্ট্রের আইন, যে কোনো একটা আধুনিক রাষ্ট্রের আইন তৈরি হয় স্টেটিজমের উপর। তো স্টেটিজম কি? স্টেটিজম মানে হচ্ছে কিসে রাষ্ট্রের ভালো হবে, অর্থাৎ কিসে সমাজের এবং রাষ্ট্রের ভালো হবে। আপনি বলবেন পরকীয়াকে যদি প্রমোট করে কোনো একটা আইন, সেটা কি রাষ্ট্র বা সমাজের জন্য ভালো হতে পারে? এইখানটাতেই একটা গ্রে এরিয়াতে আমরা পৌঁছে যাচ্ছি। তা হচ্ছে যে আপনি কিসের ভিত্তিতে ডিসাইড করবেন যে পরকীয়া রাষ্ট্র সমাজের জন্য ভালো কি ভালো না? বলুন, এরকম অনেকে, যারা আপনারা ধর্মীয় লোক বলবেন সেটা অবভিয়াস, যে সমাজে যত বেশি পরকীয়া হবে সেই সমাজে তত বেশি ডিভোর্স হবে, অর্থাৎ সেক্ষেত্রে বাচ্চারা অনেক বেশি ইনসিকিউর থাকবে। সুতরাং পরকীয়া ডেফিনেটলি রাষ্ট্রের জন্য বাজে। কোশ্চেন হচ্ছে অতটা ব্যাপারটা সহজ নয়। আমরা এগুলো নিয়ে আমেরিকায় যতটা বৈজ্ঞানিক স্টাডি হয়েছে, সোসিওলজিক্যাল স্টাডি হয়েছে, ভারতে অতটা সোসিওলজিক্যাল স্টাডি হয়নি। আমি শুধু এখন আমেরিকার স্টাডির ভিত্তিতে ভারতে কিছু বলা উচিত নয়, কিন্তু সেই জন্যে আমি বলছি যে এক্ষেত্রে ভালো না খারাপ বলা খুব মুশকিল, আনলেস আপনার কাছে তার ডেটাগুলো থাকে। আমি কারণটা বলে দিই একটু করে। ধরুন, একটা ব্যাপার তো আইনের দিক, মানে সোসিওলজিক্যাল স্টাডিতে খুব পরিষ্কার, বিশেষ করে ভারতের ক্ষেত্রে, যে ভারতের ক্ষেত্রে বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে, যে যদি ছেলে, মানে যদি ডিভোর্স হয়, সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি যেসব ছেলেমেয়েরা ডিভোর্সি ফ্যামিলিতে মানুষ হচ্ছে, যেখানে বাবা মা ডিভোর্স করেছে, সেখানটায় কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসেনি। অর্থাৎ ছেলে মেয়েদের মনের প্রতি ট্রেস, তাদের পড়াশোনায় সমস্যা, এগুলো হয়েছে। তো প্রশ্ন হচ্ছে এইখানটায় মজার ব্যাপার চলে যায়, যে সত্যি সত্যি কি পরকীয়া থেকে ডিভোর্স হয়? আপনি বলবেন এটা অবভিয়াস, পরকীয়ার জন্যই তো ডিভোর্স হয়, কিন্তু আমেরিকায় ব্যাপারটা অতটা সহজ নয়। সরি, এখানে একটা প্রচণ্ড আওয়াজওয়ালা মোটর সাইকেল চলছিল, এগুলো প্রচণ্ড নুইসেন্স চলে আর কি লোকজন। আজকে একটু ওয়েদারটা ভালো আছে আর কি, গরম, লোকজন মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, একটু ডিস্ট্রাকশন হলো, যাকে বেরিয়ে গেছে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এই যে পরকীয়ার জন্য কি ডিভোর্স হয়, আমেরিকায় কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এবং আমেরিকার স্ট্যাটিস্টিক্স খুবই ক্লিয়ার, অলমোস্ট 70-80% নারী বা পুরুষ পরকীয়াতে বিবাহে কখনো কখনো লিপ্ত থাকে। ভারতবর্ষে এই স্টাডিটা আছে, ভারতবর্ষে এই নাম্বারটা 60-70% লেভেলে, নারী পুরুষের প্রায় একই লেভেলে, 65 মোরাললেস। শহরাঞ্চলে 70% নারী পুরুষ পরকীয়ায় লিপ্ত থাকে, সো অনলি 30%ই পরকীয়া করে না। সেটা আমি শহরের স্ট্যাটিস্টিক্স বলছি। তো প্রশ্ন হচ্ছে, তাহলে কি ভারতের ডিভোর্স রেট, যেখানে দেখুন 70% কাপল ভারতের পরকীয়ায় লিপ্ত, সেখানে ভারতের ডিভোর্স রেট কিন্তু অনেক কম। খুব ডিভোর্স রেট শহরাঞ্চলে কিছুটা বেশি, কিন্তু গ্রামাঞ্চলে এখনও কম, তো ভেরি ভেরি লো। তো ন্যাচারালি প্রশ্ন উঠবে যে সেখানে কি মানে পরকীয়ার করার জন্য লোকের ডিভোর্স হয়? সেটা কিন্তু না। আমেরিকায় যেটা স্টাডি করে দেখা গেছে, ডিভোর্সের মূল কারণ কিন্তু অর্থনৈতিক। অধিকাংশ ক্ষেত্রে অর্থনৈতিক কারণটা সবচেয়ে বড় হয়ে দেখা দেয় ইন দ্য সেন্স যে
মানে একটা যেটা বললাম যে নারী পুরুষ যখন একে অপরের লায়াবিলিটি হয়ে যাচ্ছে একটা ইউনিটে, তখন ডিভোর্সটা বেশি হয় পরকীয়ার জন্য। কারণ পরকীয়া অধিকাংশ লোকজন লুকিয়ে চুরিয়ে করে, কেউ তো আর বলে করে না, ফলে এগুলো গোপনই থাকে। আর অধিকাংশ মেয়ে যারা পরকীয়া করে অনেকটাই বিয়ের বাইরে, বা পুরুষও বিয়ের বাইরে একটু মজা পেতে চায়, কারণ বিবাহের জীবনটা বদ্ধ একটা জানলার মতো চলে আসে, তার জন্য একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য লোকে গিয়ে পরকীয়া করে বেড়ায়। কেউ অধিকাংশ পরকীয়া যে কেউ সিরিয়াসলি বিয়ে ভেঙে একটা নতুন সংসার করবে বলে পরকীয়া করে সেরকম পার্সেন্টেজ আমেরিকায় এটা 7%-এর কাছাকাছি। অর্থাৎ ধরে নিন 1 in 15 পরকীয়ার ক্ষেত্রে তাদের সত্যি সংসার ভাঙার প্ল্যান থাকে। ম্যাক্সিমাম 14 out of 15 সেরকম কোনো প্ল্যান থাকে না, না ছেলেদের থাকে না মেয়েদের থাকে। তো ন্যাচারালি পরকীয়া যতটা বিয়ে ভাঙার জন্য ডেঞ্জারাস ভাবা হচ্ছে ততটাও কিন্তু নয়। আর এগুলো ডিফেন্ড করার কোনো প্রশ্ন আসে না, কিন্তু সায়েন্টিফিক্যালি দেখতে গেলে ইকোনমিক রিজন অনেক বেশি ডিভোর্সের জন্য। এগুলো খুবই গ্রে এরিয়া ইন দ্য সেন্স যে কোর্ট এবং আইন দিয়ে আপনি পরকীয়াকে রেগুলেট করতে চান কিনা, পানিশ করতে চান কিনা। হ্যাঁ, কারণ কোনো সভ্য দেশে পরকীয়াকে অপরাধ বলে গণ্য করা যায় না, কারণ এটা মানুষের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট, বহুদিনের ইনস্টিংক্ট। তো ন্যাচারালি একটা মানুষের ন্যাচারাল ইনস্টিংক্টকে, স্বাভাবিক প্রবৃত্তিকে আপনি কী করে ক্রিমিনালাইজ করবেন, সেটা আদৌ করা যায় কি সেটা দিয়ে ভাবতে হবে। কিন্তু আবার এটাও দেখতে হবে যাতে, আমি আবার বলছি, স্টেটিজম মানে বাচ্চাদের স্বার্থ যাতে রক্ষা করা যায়। সো ইটস এ ভেরি গ্রে এরিয়া।